দর্শক, এই মুহূর্তে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন। আমরা সেখানে যুক্ত হচ্ছি। করেছিলেন কিন্তু সেটাও শেষ পর্যন্ত আপনার রাখা যায়নি। আপনার অন্য হচ্ছে আর আওয়ামী লীগের সঙ্গে তো গণতন্ত্র যায়ই না। ওরা মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা করেছে একটু উল্টো। যে কারণে গণতন্ত্র এখানে কখনোই আপনার, যেটাকে আপনারা বলছেন টেকসই, টেকসই টেকসই কথাটা খুব চমৎকার কথা, সাস্টেইনেবল। আরেকটা কথা আমরা বলি লাকসই, লাকসই প্রযুক্তি আর হচ্ছে টেকসই গণতন্ত্র। হ্যাঁ, এখন টেকসই গণতন্ত্রের জন্য তো আপনার যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে, পাশ্চাত্যে 1000 বছর লেগেছে, 300, 400, 500 বছর লেগেছে। আমরা তো একটুতেই অস্থির। আমরা আপনার আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমরা বারবার কথা বলেছি যে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টলারেন্স, যে আমি অন্যের কথা শুনবো এবং সেটা যদি ঠিক হয় সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করব। আমি হয়তো তার সঙ্গে একমত নই, কিন্তু তার কথাটা যেন সে বলতে পারে, সেই পরিবেশটা, সেই সংস্কৃতির জন্য আমি সব কিছু করবো, এই তো কথাটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কাজগুলো আমাদের এখানে খুব কম হয়েছে। আপনারা দেখুন, চিন্তা করে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো আশা করেছিলাম যে একটা চমৎকার এই টেকসই গণতন্ত্র হয়ে যাবে এখানে, ঠিক উল্টোটা হয়েছে। আপনার শেখ মুজিবুর রহমান সাহেব তার আওয়ামী লীগকে নিয়ে এই দেশে একটা চরম দুঃশাসন, গণতন্ত্র বিরোধী একটা স্বৈরাচারী শাসন চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত একটা একদলীয় শাসন ব্যবস্থা চলে গেছে। পরবর্তীতে আসেন এরশাদ সাহেব, আবার সেই 1990-91 সালে যে সম্ভাবনা আসছিল একটা গণতন্ত্রে আসার, সেটাকে আবার এরশাদ সাহেব সেটাকে নষ্ট করেছেন। আমি লম্বা ইতিহাস বলতে চাই না, ঘটনা এইভাবে ঘটেছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে 15 বছর। শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে একেবারে গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। এবং আজকে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো প্রধান কারণটি হচ্ছে আমাকে যে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করেনি। আপনি দেখুন, আপনাদের এই যে আমাদের তথ্যমন্ত্রী সাহেবের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, একটা তথ্য কমিশন আছে না, তারপরে আপনার মাস কমিউনিকেশন আছে, পিআইডি আছে, সেই প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন কি অবস্থা হয়েছে। সেগুলোতে কিভাবে এক একজন এক এক সময় সে এক একভাবে চিন্তা ভাবনা করে কিভাবে সেগুলোকে বিনষ্ট করেছে। আমি আপনাদের সঙ্গে চলাফেরার কারণ। দর্শক, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী কথা বলছিলেন, আমরা সেখানে এতক্ষণ যুক্ত ছিলাম। বগুড়ার এরুলিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও 17 জন। ভোর 5:30টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কি বান্ধা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাস এই মুহূর্তে ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা? জি চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে এবং এই মেডিকেল কলেজ হসপিটালে এখানে জরুরি বিভাগের ডাক্তারদের সাথে কথা বলেছি। নিহতদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা গেছে। বেশিরভাগই গাইবান্ধার যারা শ্রমিক এবং বগুড়ারও 2 জন এখানে আছেন। আর এই হসপিটালে কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর মনোয়ারুল কাদির বিটু তিনিও এসেছিলেন। আহত রোগীদের দেখেছেন, কথা বলেছেন, তাদের স্বজনদের সাথে কথা বলেছেন এবং তার আগে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান তিনি এই হসপিটালে এসেছেন এবং তিনি একই ওই রোগী এবং তার স্বজনদের সাথে কথা বলেছেন। নিহত ব্যক্তিদের সৎকারের জন্য 25,000 টাকা এবং আহতদের চিকিৎসার জন্য 15,000 টাকা তিনি অনুদান দিয়েছেন। পাশাপাশি এই ভয়াবহ দুর্ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
সাহেবকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে আগামী 3 কর্মদিবসের মধ্যে এই প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। আর সকালে যে 5:30টায় শহরের এরুলিয়া এলাকার বান্দিগি বা চিল্কিবান্ধা এলাকায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, তার আহতদের মধ্যে বলা চলে সবাই কিন্তু শ্রমজীবী মানুষ এবং তারা সেখানে শ্রম বিক্রি করার জন্য এসেছিলেন। প্রতিদিন সকালে তারা সেখানে আসেন এবং যে সকল চাষিদের এই শ্রমিকের প্রয়োজন হয় এই বাজার থেকে, সেই সকল চাষিদেরকে তারা সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে যান। এই অসহায় হত দরিদ্র মানুষগুলো তাদের পরিবারের উপার্জন সক্ষম একজন ব্যক্তিকে হারিয়ে এখন অনেকটাই পাগল পার। এই অবস্থায় কিন্তু চলছে হসপিটাল এলাকার পরিবেশ। আর যে দীর্ঘ সময় বগুড়া নওগাঁ যে আঞ্চলিক মহাসড়ক, সেই মহাসড়কের অবরোধ প্রত্যাহার করেছে সেখানে স্পিড ব্রেকার নির্মাণ কাজ শুরু হওয়ার পরে। চৈতি, এই ছিল বগুড়ার সড়ক দুর্ঘটনায় সর্বশেষ তথ্য। সাইদ, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখবেন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, বগুড়া থেকে আমাদের সাথে এতক্ষণ ছিলেন সহকর্মী SM আবু সাইদ। ছুটির দিনে শুক্রবার বিকেল 3টায় খুলে দেওয়া হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তা দেখতে এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন অনেক দর্শনার্থী, তবে তারা জানেন না খোলার সময়সূচি। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আকন। ইলিয়াস, ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? দেখছিলেন যে শুক্রবার হওয়াতে অর্থাৎ ছুটির দিন হওয়াতে কিন্তু এই জুলাই স্মৃতি জাদুঘরের সামনে অসংখ্য দর্শনার্থীরা এসছে। সকাল 10টা নাগাদ থেকে তারা এসছে। তাদের ধারণা যে 11টা নাগাদ খুলবে প্রতিদিনের মতোই। তবে তাদের সঠিক শিডিউলটা দিতে ব্যর্থ হয়েছে বা জানতে ব্যর্থ হয়েছে দর্শনার্থীরা, এটি কিন্তু বোঝা যায়। কারণ কেউই জানে না যে 3টা নাগাদ শুক্রবার খোলা হবে। সেহেতু কিন্তু আমরা দেখছি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজধানীর বাহিরের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু তারা এখানে এসছে এবং তারা খুব প্রকাশ করছে যে প্রথমত যে তারা জানিয়েছে যে এই জুলাই গণঅভ্যুত্থানের যে স্মৃতি জাদুঘরটা করা হয়েছে এটি মূলত সবাইকে উন্মুক্ত রাখা দরকার ছিল 3 থেকে 4 দিন, এবং এই উন্মুক্তের মাধ্যমে 3-4 দিন পরে তারা টিকিট করতো, তারপরেই কিন্তু যেত। এবং আরও খুব জানিয়েছে যে কেন শুক্রবার তারা বন্ধ রেখেছে। আমরা 2-একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন? আমি সাভার হেমায়তপুর থেকে এসেছি সকালবেলা, সকাল 10টা বাজে, 10:30 11টা বাজে এখানে আমি এসেছি। 11টা বাজে এসে দেখি গেট বন্ধ। তা গেট বন্ধ পরে আপনাদের মাধ্যম থেকে জানলাম 3টা বাজে খুলবো। তা 3টা বাজে যেহেতু আপনাদের মাধ্যম থেকে যদি শুনি, তাহলে আপনারা আগে অর্থাৎ জানেন নাই। আগে যদি আপনারা জানতেন তাহলে অবশ্যই আপনাকে হেডলাইনে দিয়ে দিতেন যে শুক্রবার দিনকেরা দুপুর 3টা থেকে 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত খোলা, 6টা পর্যন্ত খোলা। তাহলে মনে করেন আমরা জানতে পারতাম। কিন্তু এই যে আমরা সকালবেলা মনে করেন আইসি খাওয়া দাওয়া কইরা, তারপরে এখন যে দুপুরবেলা কই খামু, এখন যদি বৃষ্টি আকাশে মেঘ করছে, বৃষ্টি যদি নামেন আমরা কই যামু? হ্যাঁ, একটু বলবেন কোথা থেকে আসছেন? আমি আসছি কেরানীগঞ্জ থেকে, আমার বাড়ি টাঙ্গাইল। কেরানীগঞ্জ চাকরি তাড়াতাড়ি আসছেন? আসছি জানি না যে আজকে 3টার দিকে আজকে যে খুলবে জানি না। আমরা তো জানি সকাল থেকে 10টার দিকে খুলবে। চৌধুরী সবারই বক্তব্য একটাই যে কেউ কিন্তু জানে না, এবং সকাল থেকে কিন্তু 9টার 10টার থেকে কিন্তু অনেক লোকজন আসছে এবং ঢাকার রাজধানীতে যাদের বাসা তারা মূলত চলে গিয়েছে, আর রাজধানীর বাহিরের থেকে যারা আসছে তারা মূলত থেকে গেছে। 4-5 ঘন্টা ধরে কিন্তু এখানে অপেক্ষা করছে। তাদের অভিযোগ যে এখানে বসার জায়গা নেই এবং বৃষ্টি আসলে ছাউনি নেই, সেটিও কিন্তু তারা জানিয়েছে। তবে কর্তৃপক্ষ থেকে আরেকটু সতর্কভাবে তারা জানানোর দরকার ছিল যে শুক্রবার ছুটির দিন 3টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে। এমনটা জানালে হয়তোবা এই দর্শনার্থীরা এরকম ভোগান্তিতে পড়তো না। চৈতি। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস আকন। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তবে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি কমবে না বলে জানান তিনি। আরও জানান, 13 আগস্টের পর থেকে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিনে বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি থাকতে পারে।
তবে এখনো পর্যন্ত দেশের জন্য কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 72 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালী জেলায়। এদিকে কোথাও কোথাও তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থাকলেও অনুভূত তাপমাত্রা হতে পারে প্রায় 36 ডিগ্রি। তাই বৃষ্টির মধ্যেও গরমের প্রভাব অব্যাহত থাকবে বলেও জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই চন্দ্র। আমরা সেখানে যুক্ত হচ্ছি। মানুষের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করেছি এবং সেই আন্দোলন করতে করতে কি অসীম আত্মত্যাগ করেছে আমাদের এই দেশের সাধারণ ঘর থেকে আসা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সন্তানেরা, এবং আন্দোলন করতে গিয়ে আমাদের সমস্ত পর্যায়ের মানুষ, আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের আপসীন লড়াই এবং সংগ্রামী ছিল, যার জীবনের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, যে জিয়া রহমান বাংলাদেশে একটা নতুন আধুনিক বাংলাদেশ নির্মাণের কাজ শুরু করেছিলেন এবং তাকে শহীদ মৃত্যুবরণ করতে হলো। এবং বেগম খালেদা জিয়া তিল তিল করে তাকে সেই শেষ পর্যন্ত তার এই বিনা চিকিৎসায় তাকে চিকিৎসাও দেওয়া হয়নি, বিদেশে পাঠানো হয়নি। তারপরে সে কঠিন জটিল রোগে আক্রান্ত হয়ে তারপরে তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। এখন আমার বক্তব্য হলো যে এর ধারাবাহিকতায় কালমিনেশনে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। জুলাই যে গণ অভ্যুত্থান, এটা শুরু হয়েছে একদিনে নয়। যেমন 48 সাল থেকে শুরু করে ভাষা আন্দোলনের বীজ বপন হয়েছে 48 সালে। সেখান থেকে আস্তে আস্তে সেই বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাঝ দিয়ে এসে শিক্ষা আন্দোলন, তারপরে স্বৈরাচারের বিরুদ্ধে 11 দফা আন্দোলন, সেই আন্দোলনগুলোতে শেষ পর্যন্ত ছাত্র জনতার যে ছাত্র সংগ্রাম পরিষদের যে আন্দোলন, এক পর্যায়ে এসে স্বাধীনতা যুদ্ধ আসলো। ঠিক তেমনি এই 18 বছরের ত্যাগ এবং তিতিক্ষার মাঝ দিয়ে শেষ পর্যন্ত যে জুলাইতে সেটা এটা বিপ্লবে পরিণত হলো এবং সেই অভ্যুত্থানে পরিণত হলো। সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা, যে সমস্ত সাধারণ মানুষ তারা আত্মাহুতি দিয়েছে, তারা নিরস্ত্রভাবে একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তারা দাঁড়িয়ে তারা যুদ্ধ করেছে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করেছে। শেষ পর্যন্ত বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এমনভাবে যে এই বাংলাদেশের কোনো মানুষের তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং যাতায়াত ব্যবস্থা, এই কয়টা হচ্ছে আমাদের সংবিধানে স্বীকৃত মৌলিক মানবাধিকার। এই মানবাধিকারের প্রশ্নে যেন কাউকে আন্দোলন করতে না হয়, এ দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র কাঠামো সেভাবে আমরা নির্মাণ করার চেষ্টা করে যাচ্ছি। এখানে সংস্কৃতি মন্ত্রী নিতাই চন্দ্র কথা বলছেন। আমরা সেখানে কিছুক্ষণ যুক্ত ছিলাম। প্রায় 2 বছর ধরে 10-এর ঘরে আটকে রেখে অবশেষে নীতি সুদ হার কমালো বাংলাদেশ ব্যাংক। কমানো হয়েছে 0.5%। এতে ঋণ প্রবাহ কিছুটা বাড়লেও বিনিয়োগ খুব বেশি চাঙ্গা হবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। শিল্প উদ্যোক্তারা বলছেন, পুরোপুরি সুফল পেতে জ্বালানি সংকটের সমাধান করতে হবে। আর ব্যাংক ঋণের সুদের হার 1 অঙ্কের ঘরে আনার পরামর্শ তাদের। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে যে বিফল হয়ে দীর্ঘ 21 মাস কঠোর মুদ্রানীতি অনুসরণের পর শেষে নীতি সুধার কিছুটা কমালো বাংলাদেশ ব্যাংক, যা 10% থেকে কমিয়ে 9.5% নির্ধারণ করা হয়েছে। ফলে বন্ধ কারখানা চালু হবে, শিল্পায়নে গতি আসবে, এমনটাই মনে করে কেন্দ্রীয় ব্যাংক। যে সকল বন্ধ কলকারখানা বন্ধ অবস্থায় আছে বা খুঁড়িয়ে খুঁড়িয়ে স্রোতগতিতে চলছে, তারা পূর্ণ শক্তিতে চলতে পারবে এবং তাদের জন্য ব্যাংক অ্যাভেলেবেল অর্থ যোগান দিতে পারবে এবং যে সুদ হার হবে সেটা বেয়ারেবল হবে এর জন্য, ব্যবসায়ী বা ঋণ গ্রহীতার জন্য। এই পার্সপেক্টিভে আসলে
লেন্ডিং রেটটা কমা, পলিসি রেটটা কমাতে। 6-এর ঘরে নামিয়ে আনার প্রত্যাশা থাকলেও মূল্যস্ফীতি এখনও 9%-এর বেশি। এমন বাস্তবতায় নীতি সুধার কমানোই মূল্যস্ফীতির উপর উল্টো প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদরা বললেন, এতে করে ঋণ প্রবাহ কিছুটা বাড়তে পারে, তবে বিনিয়োগ খুব বেশি চাঙ্গা হবে সেটিও আশা করা ঠিক হবে না। এখন যেটা 50 বেসিস পয়েন্ট যেটা কমানো হয়েছে, সেটার ফলে আমাদের যারা বিনিয়োগকারী তারা হয়তো কিছুটা কম সুদে তারা তাদের ঋণ পাওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু এইটা দিয়ে যে আমাদের বিনিয়োগ একবারে চাঙ্গা হয়ে যাবে সেটাও বলা যাবে না। আমাদের জ্বালানির সংকট আছে, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস এখনও হাই, আমরা সিঙ্গেল উইন্ডো বা লজিস্টিক্স পলিসিও বাস্তবায়ন ওইভাবে এখনো করতে পারিনি। বাংলাদেশ ব্যাংক বলছে, অভ্যন্তরীণ ও বৈদেশিক মূল্যস্ফীতি, দেশি বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুধার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও একদিকে জ্বালানি সংকট নিরসন, অন্যদিকে ব্যাংকে সুদের হার এক অঙ্কের ঘরে না নেমে আসলে সুফল মিলবে না বলেও মত উদ্যোক্তাদের। বাংলাদেশ ব্যাংক নীতি সুধার কমিয়েছে, এটাকে আমরা স্বাগত জানিয়েছি, এবং পরবর্তীতে যদি ব্যাংকের সুদের হার যদি সিঙ্গেল ডিজিটে নেমে আসে তাহলে ব্যবসায়ীদের জন্য একটু স্বস্তিদায়ক হবে। আদারওয়াইজ এই 15-16% ইন্টারেস্ট রেট দিয়ে কোনোদিন ব্যবসা টিকে থাকতে পারবে না। এটা হয়তো গভর্নমেন্টের একটা গুডউইলের একটা গেস্টার, যে তারা চেষ্টা করছেন এক ধরনের ব্যালেন্স আনার জন্য, যে ঋণের প্রবৃদ্ধি বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দুটো বিপরীতমুখী সমস্যা। তো সেইখানে একটা ব্যালেন্স আনার জন্য তারা হয়তো এটা একটা টেস্ট কেস হইতে পারে, যে 5% কমানোর ফলে এটার রিয়াকশন কোন দিকে কী হয় সেটা দেখার জন্য। সো এটা যদি ভালোভাবে কাজ করে, আমার নিজের অনুমান বা প্রত্যাশা এটা, যে আগামী দিনে হয়তো পলিসি এই রেটটা আরেকটু কমতে পারে, যদি এইটা মানে বাংলাদেশ ব্যাংক সাকসেসফুলি কন্ট্রোল করতে পারে। এই ব্যাংক কর্তা অবশ্য মনে করেন, নীতি সুধার কমার ফলে বিনিয়োগ ও কর্মসংস্থান দুই বাড়তে পারে। এই সুধারটা কমানোটা আপনার অর্থনীতিতে একটা গ্রোথ, ক্রেডিট গ্রোথের ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে। বিনিয়োগ কিছু হলেও অবশ্যই বাড়বে এবং তাতে তো আলটিমেটলি কর্মসংস্থান বাড়বে। অ্যাট দ্য সেম টাইম জ্বালানি যে আমাদের যে জ্বালানির যে সরবরাহ, সেই ব্যাপারটায় যে আমাদের চ্যালেঞ্জগুলো আছে সেটাও সাইমালটেনিয়াসলি দেখতে হবে। এই তাহলে একসাথে তাহলে দুটো যদি আমরা ঠিকভাবে এনশিওর করতে পারি, তাহলে হয়তো বিনিয়োগের প্রবৃদ্ধিটা হবে। উচ্চ সুদের কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি তলানিতে নেমে এসেছে। গত জুন শেষে প্রবৃদ্ধি ছিল 4.47%, যা গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন। এদিকে বিনিয়োগেও গতি ফেরেনি। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা। চট্টগ্রামের কাঁচা বাজারে সবজির দাম কিছুটা কমলেও এখনও রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাটি, মাছ, মুরগি ও ডিমের দাম। বাজারে কাঁকরোল বিক্রি হচ্ছে 150 টাকায়, ঝিঙ্গা 100 টাকা, পটল 70 টাকা, টমেটো 120 থেকে 140 টাকা, বরবটি 80 টাকা। এছাড়া চলতি সপ্তাহে 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকায় এবং 10 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 টাকায়। বেড়েছে দেশি মুরগি ও পেঁয়াজের দামও। ডিমের দাম 10 টাকা বেড়ে ডজন প্রতি 145 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, বন্যা পরিস্থিতির কারণে সবজির সরবরাহ স্বাভাবিক না হওয়ায় দাম কিছুটা বাড়তি রয়েছে। পাশাপাশি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় দাম রয়েছে বেশ চড়া। তবে স্থিতিশীল আছে আদা ও রসুনের দাম। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।